সো সবাই জয়েন করো। কেউ যদি জয়েন করো তাহলে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে এটা শেয়ার করে দিও। কেউ জয়েন করলে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিও। আজকে হচ্ছে লেকচার 7। লেকচার 7 আগের লেকচারে একটা ধারাবাহিক রূপ, আর লেকচার 6 এর। সো লেকচার 6 এ হচ্ছে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র, সরি কি বলে, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস নিয়ে কথা বলছি। আজকে হচ্ছে আদর্শ গ্যাসের ভ্যান ডের ওয়ালস যে সমীকরণটা, মানে আদর্শ গ্যাসের যে ত্রুটি, বাস্তব গ্যাসের যে ত্রুটিগুলো, সেগুলো আমরা সংশোধন করব। ঠিক আছে, সো আমি ক্লাস শুরু করলাম। তো বাস্তব গ্যাসের সমীকরণ ঠিক করার জন্য বাস্তব গ্যাসের সংশোধন সূত্র দরকার, এবং সংশোধন সূত্র হচ্ছে ভ্যান ডের ওয়ালসের সমীকরণ বলা হয় এটাকে। আচ্ছা, সামেরা চলে আসছে, সাদিয়া চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম এনিন। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, সারা ওয়ালাইকুম আসসালাম। সারার শারীরিক কন্ডিশন কিরকম এখন বলো তো? আচ্ছা, সো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে চাপ সংশোধনটা করব। দেখো, ধরা যাক এটা একটা দেয়াল এবং এটা হচ্ছে একটা অণু, আর এর চারপাশে হচ্ছে এই অণুগুলা। তাহলে আমরা যদি ধরি যে এই অণুটা হচ্ছে তাদের সাথে সম্পর্কযুক্ত, তাহলে এখন চিন্তা করে দেখো যে এই অণুটা যদি এটার গায়ে ধাক্কা দিতে যায়, তাহলে সে তাদের আকর্ষণের কারণে অণুটা পিছিয়ে পড়ে যাবে। অর্থাৎ এই অণুটাকে ধরে রাখছে, আমি একটা অণু ফিক্সড ধরলাম, ধরো এ যে অণুটা আছে, এই অণুটাকে হচ্ছে এই চারটা অণু হচ্ছে তাকে ধরে রাখছে। তাহলে সে স্বাধীনভাবে, যদি তাদের সাথে সম্পর্ক না থাকতো, অর্থাৎ তারা যদি না থাকতো, তাহলে স্বাধীনভাবে যেভাবে চাপ দিতে পারতো, তাদের সাথে আকর্ষণের কারণে তারা যখন তাকে ধরে রাখবে, অর্থাৎ তারা যখন এভাবে ধরে রাখবে, তাহলে সে কিন্তু স্বাধীনভাবে ওইটাকে চাপ দিতে পারবে না। কথা ক্লিয়ার? দ্যাটস ওয়াই হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আমরা যে চাপ পাওয়ার কথা, মানে আদর্শ যে ইকুয়েশনটা, আমরা আদর্শ ইকুয়েশনটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি। তাহলে আমার এখানে যে পিটা পাওয়ার কথা আদর্শ গ্যাসের জন্য, আমি কিন্তু ওই রকম পিটা পাবো না। কেন পিটা পাবো না? কারণ হচ্ছে এই আমরা যখন আদর্শ গ্যাস চিন্তা করি, আদর্শ গ্যাস চিন্তা করি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অণু ধাক্কা দিচ্ছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, তাহলে ইন্ডিভিজুয়ালি সে ধাক্কা দিতে পারবে। তাহলে আমার হিসেবে, ধরো আমার হিসেবে পাত্রের এই সমীকরণ অনুসারে পাত্রের দেয়ালে গায়ে চাপ আসার কথা হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। তাহলে আমি বাস্তবিকভাবে 5 অ্যাটমসফিয়ার চাপ পাবো না, আমি ধরো 4 অ্যাটমসফিয়ার চাপ পাবো। তাহলে আমার চাপের পরিমাণ কতটুকু কমে যাচ্ছে? 1 অ্যাটমসফিয়ার। তাহলে কমে যাওয়ার মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে যে অণুগুলো হচ্ছে পরস্পরের সাথে কানেক্টেড। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে এই অণুটা হচ্ছে তাদের সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে এই অণুটাকে হচ্ছে তারা কি করবে? ধরে রাখবে। সো যদি তুমি এখান থেকে টাইনা ধরে রাখো, তাহলে সে স্বাধীনভাবে যতটুকু এখানে প্রেসার ক্রিয়েট করার কথা, সে কিন্তু ততটুকু দিতে পারবে না। তার মানে ওই প্রেসারটা হচ্ছে কমে যাবে। তার মানে আমি যতটুকু হিসাব করবো যে 5 অ্যাটমসফিয়ার আসার কথা, আমি কিন্তু ঠিক ততটুকু পাবো না, কারণ সে অন্যগুলোর সাথে সম্পর্ক থাকার কারণে তার চাপ কিছুটা এখানে কম আসবে, কারণ সে স্বাধীনভাবে আসতে পারতেছে না, কিছুটা সময় পরে আসতেছে। ঠিক আছে, তাহলে যতটুকু চাপ দেওয়ার কথা ততটুকু চাপ বা যতটুকু গতি থাকলে যে পরিমাণ চাপ থাকবে, ওই গতিটা কমে যাবে, ফলে চাপের পরিমাণও কমে যাবে। আচ্ছা, তো এখন চিন্তা করে দেখো যে এখানে কতটুকু চাপ কমবে সেটা আমরা বের করব। যদি আমি ধরো আমার 4 অ্যাটমসফিয়ার আসতেছে, এখন আমি যদি বলি যে আমার যে 4 অ্যাটমসফিয়ার আসতেছে, এটা যদি আমি 1 অ্যাটমসফিয়ার আভ্যন্তরীণ যে চাপটা, অর্থাৎ এই 1 অ্যাটমসফিয়ার কি তার আভ্যন্তরীণ চাপ না?
ওয়ান অ্যাটমসফিয়ার কি তার আভ্যন্তরীণ চাপ, আর এটা হচ্ছে তার বাহ্যিক চাপ, মানে বাহ্যিকভাবে আমি এতটুকু চাপ পাচ্ছি। তাহলে আমি যদি বলি যে বাহ্যিক চাপের সাথে আমি যদি আভ্যন্তরীণ চাপটা যোগ করি, তাহলে এটা হচ্ছে কি আদর্শ চাপ। তাহলে আদর্শ চাপটা পাবো। এতটুকু কথা বুঝতে পারছো কিনা? আমার যতটুকু কমতেছে ততটুকু যদি আমি যোগ করে দিই, তাহলে তো আমি আদর্শ চাপটা পাবো। আচ্ছা ভাই আছি মোটামুটি ওকে। তাহলে দেখো, তাহলে এই কন্ডিশনটা বুঝতে পারছো তো? এতটুকু বুঝতে পারছো তো? আমাকে একটু বলো তো এনিন বুঝতে পারছো কিনা? আমাদের এখানে পিউলি অসুস্থ, পিউলি ফিভার, সিজন চেঞ্জ হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা এতটুকু বুঝতে পারছো তো? তাহলে আমার চাপের ত্রুটি হচ্ছে কতটুকু? 1 অ্যাটমসফিয়ার পরিমাণ আমার চাপের ত্রুটি হচ্ছে। এতটুকু ক্লিয়ার? যে আমি বাহ্যিকভাবে যতটুকু চাপ পাচ্ছি তার সাথে ইন্টারনাল যে চাপটা যতটুকু কমতেছে এটা যদি যোগ করে দিই, তাহলে আদর্শগতভাবে যে চাপটা পাওয়ার কথা সেটা আমি পেয়ে যাব। আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা তাহলে দেখো, এরকম ভাবে যদি আমি চিন্তা করি, এরকম হচ্ছে বি অণুটাকে ধরে রাখছে এরকম হচ্ছে আরো 4টা অণু, এরকম হচ্ছে সি অণু চিন্তা করি, সি অণুটাকে ধরে রাখছে আরো 4টা অণু। তার মানে আমি বলতে পারি এন সংখ্যক অণুকে ধরে রাখছে এন সংখ্যক অণু, মানে এন সংখ্যক অণুকে ধরে রাখছে হচ্ছে আবার এন সংখ্যক অণু। তাহলে এখন চিন্তা করো, আমি তাহলে এই সবগুলাকে কিছু সময়ের জন্য হচ্ছে আমি একটা হিসাব করি, তাহলে হিসাবটা করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি ধরে নিলাম যে এরকম একটা অণু, এই একটা অণুকে ধরে রাখছে কত? এন সংখ্যক অণু। তাহলে এন সংখ্যক অণুর ঘনমাত্রা কত হবে? এন সংখ্যক অণুর ঘনমাত্রা কত হবে? তাহলে আমি বলতে পারি যে এখানে এন সংখ্যক মোল আছে, এন সংখ্যক মোল এটাকে ধরে রাখছে, তাহলে ঘনমাত্রা কত হবে? মোল, এন সংখ্যক মোল ডিভাইড বাই হচ্ছে কি আয়তন, তাহলে পুরাটার আয়তন ভি ধরে নিলাম। এটা কার জন্য? যারা ধরে রাখছে, যারা ধরে রাখছে। তো তাদের যে ঘনমাত্রাটা, তাদের ঘনমাত্রা কত আসবে? এন বাই ভি। ক্লিয়ার? অর্থাৎ এই অণুটার ঘনমাত্রা, মানে এই অণুগুলো আমি ধরে নিলাম যেখানে এন মোল সংখ্যক হচ্ছে অণু আছে, তাহলে আমি বলতে পারি এন মোলের ঘনমাত্রা হচ্ছে কত? এন ডিভাইড বাই হচ্ছে ভি, মানে মোল ডিভাইড বাই হচ্ছে আয়তন, মোল ডিভাইড বাই আয়তন করলে আমি কি পাবো? ঘনমাত্রা পাবো। তাহলে এখন চিন্তা করো, আবার এন সংখ্যক অণু কি করতেছে? ধাক্কা দিচ্ছে। তার মানে হচ্ছে যারা ধাক্কা দিচ্ছে তাদের ঘনমাত্রা কত হবে? যারা ধাক্কা দিচ্ছে তাদেরও ঘনমাত্রা আছে। আমি ধরে নিচ্ছি আবার এন সংখ্যক অণু, এই যে বি ধাক্কা দিচ্ছে, সি ধাক্কা দিচ্ছে, তাহলে এন সংখ্যক অণু আবার কি করে ধাক্কা দিচ্ছে? এন সংখ্যক অণু এন সংখ্যককে ধরে রাখছে, আবার এন সংখ্যক অণু ধাক্কা দিচ্ছে। অর্থাৎ আমি যদি 10টা অণু চিন্তা করি, তাহলে 10টা অণুর মধ্যে হচ্ছে 5টা কি করতেছে? ধাক্কা দিতেছে, আবার 5টা কি করতেছে? তাকে ধরে রাখতেছে। তাহলে আমি দুইটার ক্ষেত্রে ঘনমাত্রা কি হবে? তাহলে যারা ধাক্কা দিচ্ছে তাদের ক্ষেত্রেও ঘনমাত্রা আমি বলতে পারি, তাদের ক্ষেত্রেও ঘনমাত্রা কত হবে? তাদের ক্ষেত্রেও ঘনমাত্রা কত হবে? এন ডিভাইড বাই হচ্ছে বি। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা যে আমি দুইটারই ঘনমাত্রা কত ধরলাম? এন বাই বি। এন সংখ্যক কোনো ধাক্কা দিচ্ছে তার ঘনমাত্রা ধরলাম এন মোল সংখ্যক ডিভাইড বাই হচ্ছে বি। আবার এন সংখ্যককে ধরে রাখছে এন সংখ্যক অণু, তার মানে ওই এন সংখ্যকের জন্য আবার ধরলাম কত? এন বাই বি। তাহলে দুইটার জন্য আমি এন বাই বি করতে পারি কিনা? ক্লিয়ার? বুঝতে পারছো সারা, এনি, সামাইলা? ওকে ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা তাহলে এখন আমি বলতে পারি এই যে চাপের যে ফ্যাক্টরটা, এই যে 1 অ্যাটমসফিয়ার আমার লস হচ্ছে এবং আমি এখানে 4 অ্যাটমসফিয়ার পাচ্ছি, তাহলে এটা মূল রিজন হচ্ছে এই চাপটা ডিপেন্ড করতেছে দুইটার উপরে। এই চাপটা ডিপেন্ড করতেছে যারা ধাক্কা দিচ্ছে তাদের ঘনমাত্রার উপরে, আবার এই চাপটা ডিপেন্ড করতেছে যারা ধরে রাখছে তাদের উপরে। তাহলে চাপটা হচ্ছে দুইটা ফ্যাক্টরের উপর নির্ভর করতেছে, যারা ধাক্কা দিচ্ছে তাদের উপর ডিপেন্ড করতেছে, আবার যারা ধরে রাখছে তাদের উপর তো ডিপেন্ড করতেছে। যত বেশি সংখ্যক অণু থাকবে তত বেশি সংখ্যক ধাক্কা পাবো, যত বেশি সংখ্যক অণু থাকবে তত বেশি সংখ্যক ধরে রাখবে। তাহলে চাপটা ডিপেন্ড করবে কিসের উপরে?
আমার যত পরিমাণ আমি নিচ্ছি, যত ঘনমাত্রা আমি নিচ্ছি তাদের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে তো কাহিনী দুইটা ঘটতেছে, একটা হচ্ছে এক পোর্শন হচ্ছে ধাক্কা দিচ্ছে, আর পোর্শন হচ্ছে ধরে রাখছে। তাহলে চাপ ডিপেন্ড করবে দুইটা পোর্শনের উপরে। তাহলে আমি বলতে পারি চাপ এটা হচ্ছে ডিপেন্ড করে N/V এর উপরে। এটা যারা ধাক্কা দিচ্ছে আমি ধরে নিলাম, যারা ধাক্কা দিচ্ছে তাদের জন্য। আর P সমানুপাতিক N/V এটা ধরে নিচ্ছি যারা ধরে রাখছে তাদের জন্য। তাহলে P দুইটা ফ্যাক্টর উপর নির্ভরশীল। এতটুকু ক্লিয়ার কিনা? আশা রাখি এখানে কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে আমি বলতে পারি P সমানুপাতিক N/V, এটা উপর থেকে নিচে থেকে উপরে লিখলাম, P N/V এই দুইটা সমীকরণ আমি পেয়ে গেলাম। তার মানে বলতে পারি P একই সাথে ডিপেন্ড করে দুইটার উপরে। তাহলে বলতে পারি P সমানুপাতিক হচ্ছে N/V ইনটু N/V। তাহলে আমি বলতে পারি P ইজ ইকুয়াল সমানুপাতিক ধ্রুবক আনবো, সেটাকে আমি A ধরে নিলাম। তাহলে N/V ইনটু N/V। তাহলে আমি বলতে পারি P ইজ ইকুয়াল টু হচ্ছে A ইনটু N স্কোয়ার বাই হচ্ছে কি V স্কোয়ার। এতটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। স্বর্ণা এখন এত লেট কেন তুমি? আচ্ছা, ক্লিয়ার, ভেরি গুড। এনিন বলছে ক্লিয়ার, গুড। তাহলে এতটুকু স্পষ্ট। তাহলে এই যে এ ধ্রুবকটা আমি পাচ্ছি, এই এ ধ্রুবকটা কিসের জন্য পাচ্ছি বলতো? এই ধ্রুবকটা কি চাপের জন্য পাবো নাকি আকর্ষণের কারণে পাবো? চাপের জন্য নাকি হচ্ছে আকর্ষণের জন্য? এই এ ধ্রুবকটা চাপের জন্য পাচ্ছি নাকি আকর্ষণের জন্য পাচ্ছি বলতো? এ ধ্রুবকটা কিসের জন্য পাচ্ছি? এই এ ধ্রুবকটাকে কি কিসের ধ্রুবক বলবো? চাপের জন্য ধ্রুবক বলবো নাকি আকর্ষণের জন্য ধ্রুবক বলবো? আচ্ছা, কারেন্ট ছিল না, ওকে, সমস্যা নেই। তাহলে এ ধ্রুবকটা কিসের জন্য বলতে পারি? এ ধ্রুবকটাকে আমরা কিসের জন্য বলতে পারবো? চাপের জন্য বলবো নাকি আকর্ষণের জন্য? এই এ ফ্যাক্টরটা তৈরি হচ্ছে কিসের জন্য? এনিন বলো তো, এ ফ্যাক্টরটা তৈরি হচ্ছে কিসের জন্য? চাপের জন্য তৈরি হচ্ছে নাকি আকর্ষণের জন্য তৈরি হচ্ছে? সামেরা, সারা এ ফ্যাক্টরটা কিসের জন্য তৈরি হচ্ছে? চাপের জন্য তৈরি হচ্ছে নাকি আকর্ষণের জন্য তৈরি হচ্ছে? এই যে ধ্রুবকটা, সেই ধ্রুবকটা কিসের জন্য তৈরি হচ্ছে? এ চাপের জন্য নাকি আকর্ষণের জন্য? চাপের জন্য না, চাপের জন্য না। সারা, এটা তো চাপের জন্য ধ্রুবক হচ্ছে না, কারণ হচ্ছে এই এ ফ্যাক্টরটা আমি আনতেছি N/V এর জন্য, আর N/V ক্রিয়েট হচ্ছে কার জন্য? আকর্ষণের জন্য। অনুগুলো যদি পরস্পর আকর্ষণ না করতো, স্বাধীনভাবে সে চাপ দিতে পারতো, তাহলে এ ফ্যাক্টর কাজই করতো না। অর্থাৎ এ হচ্ছে আকর্ষণের জন্য আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি এ হচ্ছে আকর্ষণ জনিত ধ্রুবক। ঠিক আছে, আকর্ষণ জনিত ধ্রুবক। এই আকর্ষণের কারণে তো আমার চাপের মানটা ডিপেন্ড করতেছে, অর্থাৎ এদের উপর এটা ডিপেন্ড করতেছে। তাহলে এই চাপটা পাচ্ছে কাদের জন্য? এদের জন্য। আবার এরা ডিপেন্ড করতেছে কিসের জন্য? এরা কেন হচ্ছে এরকম? কারণ হচ্ছে তাদের আকর্ষণ, অর্থাৎ তাদের নির্দিষ্ট পরিমাণ একটা আকর্ষণ থাকে। যদি এর মান বাড়তে থাকে, মানে এটা কনস্ট্যান্ট বাড়তে থাকে, তাহলে আকর্ষণের পরিমাণ অধিক পরিমাণে বোঝাবে। কথা ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে আমরা যেটা পাইলাম, তাহলে সূত্রটা আমরা কি পেলাম? যে আমার সংশোধনের জন্য হচ্ছে আমার কতটুকু চাপ লেস হচ্ছে, এই যে এই a ইন্টু N স্কোয়ার বাই হচ্ছে V স্কোয়ার, এই এতটুকু হচ্ছে কি? এই এতটুকু হচ্ছে আভ্যন্তরীণ চাপ। আভ্যন্তরীণ না, কারণ হচ্ছে n সংখ্যক কোনো ধাক্কা দিচ্ছে, আবার n সংখ্যক কোনো তাকে ধরে রাখছে। ঠিক আছে, তাহলে আকর্ষণ জনিত চাপ পাচ্ছে হচ্ছে এটা। তাহলে এই এতটুকু অংশ হচ্ছে আমি বাইরে থেকে কম পাবো। এতটুকু অংশ হচ্ছে এই যে N স্কোয়ার বাই V স্কোয়ার, বাইরে থেকে আমি এতটুকু অংশ কম পাবো, যেটা হচ্ছে আমরা এখানে বলছিলাম যে আমার এখানে চাপ পাওয়ার কথা হচ্ছে কত? 5 অ্যাটমসফিয়ার, আমি পাচ্ছি হচ্ছে 4 অ্যাটমসফিয়ার। তাহলে আমার চাপের পরিমাণ কতটুকু কমে যাচ্ছে? 1 অ্যাটমসফিয়ার কমে যাচ্ছে। তাহলে এই 1 অ্যাটমসফিয়ার কমে যাচ্ছে কেন? কারণ এই অণুগুলো হচ্ছে পরস্পরের সাথে হচ্ছে কানেক্টেড থাকে, অণুগুলো পরস্পরের সাথে কানেক্টেড। তাহলে এইখানে তারা 1 অ্যাটমসফিয়ার লস করতেছে। তাহলে আমি চাপ যদি সংশোধন করতে যাই, তাহলে আভ্যন্তরীণ যে চাপটা সেটা আমি যোগ করে দিতে পারি। তাহলে আমি বলতে পারবো যে গ্যাসটি আদর্শ হবে যদি P is equal to A into N স্কোয়ার বাই V স্কোয়ার যোগ করা হয়। তাহলে আমি বলতে পারি যে এখানে আমার চাপ পাওয়ার কথা 5 অ্যাটমসফিয়ার, কিন্তু আমি পাচ্ছি কত? 4 অ্যাটমসফিয়ার। তাহলে এটাকে আমি ধরে নিলাম যে ধরো এটা P, আর এটার সাথে
যদি আমি আভ্যন্তরীণ যে চাপটা সেটা যোগ করে দিই, মানে হচ্ছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার যোগ করে দিই, তাহলে টোটাল আমার চলে আসবে কত 5 অ্যাটমসফিয়ার। 5 অ্যাটমসফিয়ার জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি, মানে এটা হচ্ছে এতটুকু আদর্শ অবস্থায় চাপ পাওয়ার কথা। কথা ক্লিয়ার? তাহলে চাপের সংশোধনের জন্য আমি কি লিখতে পারি? তাহলে চাপ সংশোধন করতে পারি যদি পি প্লাস হচ্ছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার যোগ করি, তাহলে আদর্শ চাপের সমান হবে। কারণ এটা হচ্ছে আভ্যন্তরীণ চাপ আর এটা হচ্ছে বাহ্যিক চাপ, যে চাপটা তুমি পাচ্ছ। তাহলে যদি দুইটাই যোগ করি তাহলে আমার আদর্শ অবস্থায় যে পি পাওয়ার কথা সেটা সমান হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, আলামিন চলে আসছে। আলামিন ওয়ালাইকুম আসসালাম। সারা কোন জায়গাটা বোঝো না আমাকে একটু বলো তো, আমি রিপিট করব। কোন জায়গাটা বোঝো না আমাকে একটু বলো। আচ্ছা, বুঝছি। সারা কোন জায়গাটা বোঝো না আমাকে একটু বলো তো। আচ্ছা, সামারে বলছে বুঝতে পারছে। আচ্ছা, এমনি তুমি কি বুঝতে পারছো? তাহলে আমি চাপ সংশোধন করে নিলাম। তাহলে চাপের সংশোধন হচ্ছে কত? পি প্লাস এ এন স্কোয়ার বাই হচ্ছে কি বি স্কোয়ার। ওকে, তাহলে এমেগা গ্রাফ থেকে কিন্তু আমরা দুইটা ত্রুটি পাইছিলাম। এমেগা গ্রাফ থেকে আমরা কয়টা ত্রুটি পাইছিলাম? দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে চাপ ত্রুটি, তাহলে চাপ ত্রুটিটাকে আমরা সংশোধন করে নিলাম, আরেকটা হচ্ছে আয়তন ত্রুটি। তো এখন আমরা একটু আলোচনা করবো হচ্ছে আয়তন ত্রুটি নিয়ে। তাহলে আয়তন ত্রুটিটা কি? দেখো, আমরা যখন বলি যে ভলিউম মানে হচ্ছে গ্যাসের আয়তন, এই গ্যাসের আয়তন বলতে বুঝায় একটা গ্যাস কতটুকু জায়গা ফ্রিলি মুভ করতে পারে, একটা গ্যাস কতটুকু জায়গা ফ্রিলি সে ঘোরাফেরা করতে পারে, সেটাকে বলা হচ্ছে গ্যাসের আয়তন। আচ্ছা আচ্ছা, স্যার তাহলে বুঝতে পারছে, ভেরি গুড। তাহলে এই যে গ্যাসের আয়তন, তাহলে আমরা এখানে বলতে বুঝাই, গ্যাসের আয়তন বলতে বুঝায় একটা পাত্রের মধ্যে গ্যাসের আয়তন বলতে বুঝায় একটা গ্যাস, একটি গ্যাস যতটুকু জায়গা স্বাধীনভাবে ঘুরতে পারে, ওইটাই তো গ্যাসের আয়তন। একটা গ্যাস যতটুকু জায়গা স্বাধীনভাবে ঘুরতে পারে, ঠিক আছে, একটা গ্যাস যতটুকু জায়গা ঘুরতে পারে সেটাকে বলা হচ্ছে তার গ্যাসের আয়তন। কথা ক্লিয়ার? তাহলে আমি ওই দিন এক্সাম্পল হিসেবে বলছিলাম যে ধরা যাক এটা একটা রুম, এই রুমের মধ্যে হচ্ছে যে ধরো এই রুমের আয়তন হচ্ছে আমরা বলছিলাম 10 মিটার কিউব, এবং তুমি এই রুমের মধ্যে হচ্ছে তুমি নিজে দাঁড়ানো আছো এবং তোমার আয়তন হচ্ছে 2 মিটার কিউব। তাহলে কতটুকু জায়গা তুমি ফ্রিলি মুভ করতে পারবা? কতটুকু জায়গা তুমি ফ্রিলি মুভ করতে পারবা? কতটুকু জায়গায় তুমি ফ্রিলি মুভ করতে পারবা বলো তো? আচ্ছা, ভেরি গুড। সাদিয়ার আনসার ঠিক ছিল আকর্ষণের জন্য। আচ্ছা, এটা কখন আনসার আমি একটু পরে দেখলাম। আচ্ছা, 8 মিটার কিউব সাদিয়া বলছে, 8 মিটার কিউব, দারুণ। তাহলে 8 মিটার কিউব। তাহলে এখন চিন্তা করে দেখো, একটা গ্যাস ধরা যাক এই পাত্রের মধ্যে হচ্ছে কিছু পরিমাণ গ্যাসের অণু আছে, আমি আর একটু এরকম 4-5টা গ্যাসের অণু আছে, ঠিক আছে। সো এই গ্যাস কতটুকু জায়গা মুভ করতে পারবে? আমি যদি গ্যাসের নিজস্ব যে আয়তনটা, নিজের উপর তো নিজে ঘুরতে পারবে না, তার মানে গ্যাসের আয়তনটাকে আমি ধরে নিলাম হচ্ছে বি পরিমাণ, ধরো বি পরিমাণ গ্যাসের আয়তন, আমি এই 4টা গ্যাসের আয়তন এখানে কি করলাম, একত্রে করে নিলাম। তাহলে এটার পরিমাণটা কতটুকু দাঁড়ালো? বি পরিমাণ দাঁড়ালো। তাহলে গ্যাস কি করবে? এই বাকি জায়গাটুকু হচ্ছে ফ্রিলি মুভ করতে পারবে। কথাটা ক্লিয়ার? মানে গ্যাসের সামগ্রিক, তুমি তোমার নিজেকে চিন্তা করো, তুমি তোমার আয়তন কত ধরছো? 2 মিটার কিউব ধরছো, তাহলে তুমি কতটুকু জায়গা ঘুরতে পারবা? এটা এখানে যদি তোমাকে রেখে দিই, তাহলে তুমি জায়গা দখল করলে হচ্ছে 2 মিটার কিউব, তাহলে বাকি কতটুকু ঘুরতে পারবা? এই যে 8 মিটার কিউব জায়গা তুমি খুব ইজিলি ঘুরতে পারবা। তাহলে আমি বলতে পারি যদি 1 মোল গ্যাসের আয়তন
বি হয়, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে n মোল সংখ্যক গ্যাস আছে, তাহলে n মোল গ্যাসের আয়তন কত হবে? n মোল গ্যাসের আয়তন হবে nb পরিমাণ। কথা ক্লিয়ার? 1 মোল গ্যাসের আয়তন যদি b পরিমাণ হয়, তাহলে n মোল গ্যাসের আয়তন কত হবে? nb পরিমাণ। আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝে গেলাম। তাহলে এটার সাথে আয়তন ত্রুটির সম্পর্কটা কি? দেখো, যখন আমরা এক্সপেরিমেন্ট করি, ধরো এটা একটা বেলুন আমি ধরে নিলাম, বা হচ্ছে একটা ফ্লেক্সিবল একটা পর্দা ধরে নিলাম, যেটা হচ্ছে কি করতে পারে, সম্প্রসারিত হতে পারে। তাহলে আমি যতটুকু আয়তন পাওয়ার কথা, ধরো আমি আয়তন পাওয়ার কথা হচ্ছে, গ্যাসের জন্য আয়তন পাওয়ার কথা হচ্ছে 5 মিটার কিউব। কিন্তু যখন তুমি তাপমাত্রা দিচ্ছ বা আদার্স ফ্যাক্টর চেঞ্জ করতেছো, তখন দেখা যাবে যে তুমি আয়তনটা পাচ্ছ হচ্ছে 6 মিটার কিউব। দ্যাট মিনস হচ্ছে যখন আমরা পিবি ইকুয়াল টু হচ্ছে এনআরটি করি, তাহলে এখানে যে আয়তনটা পাওয়ার কথা, এই আয়তনটা তুমি ধরে নিচ্ছো যে গ্যাসের জন্য আয়তনটা হবে 5 মিটার কিউব। তুমি দেখতেছো যে তোমার থিওরিটিক্যালি তোমার মানটা আসার কথা কত। আমরা যেরকম যে ম্যাথ গুলো সলভ করি না, যে একটা বেলুন এত তাপমাত্রায় আছে, তার আয়তন কত হবে, তো সেম টু সেম তুমি বাস্তবিকভাবে এক্সপেরিমেন্ট করতেছো, তোমার এক্সপেরিমেন্ট অনুসারে আয়তন আসার কথা হচ্ছে 5 মিটার কিউব, কিন্তু আয়তন আসতেছে কত? 6 মিটার কিউব। তাহলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে না? কারণ হচ্ছে তোমার যতটুকু আসার কথা তার চেয়ে বেশি আসতেছে। তাহলে তুমি চিন্তা করলা, আচ্ছা ঠিক আছে, যে এই আয়তনটা কেন বেশি আসতেছে? তাহলে তুমি দেখলা যে গ্যাসের যে নিজস্ব আয়তনটা, অর্থাৎ আমি এখন যদি বলি যে ধরো তুমি যে তোমার রুমটা আছো, এখন তোমাকে বলা হলো তুমি কতটুকু ঘুরতে পারবা, তাহলে আমার হিসাব মতে তুমি 8 মিটার কিউব ঘুরতে পারতাম। আর তুমি ক্যালকুলেশন, তোমাকে সব ক্যালকুলেশন করছো কত? 10 মিটার কিউব। তুমি বলছো যে তুমি পুরো ঘরটা হিসাব করছো যে পুরো ঘরে হচ্ছে আমি 10 মিটার কিউব জায়গা ঘুরতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি তুমি চিন্তা করে দেখো, তুমি তো তোমার নিজের উপর দিয়ে ঘুরতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? ওই পরিমাণ আয়তন কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমি যদি এই ভিটা ঠিক করতে চাই, এই যে আমি এটাকে যদি আদর্শ অবস্থায় নিতে যাই, তাহলে আমি কি বলবো যে এখানে হচ্ছে বাহ্যিক আয়তন থেকে আমি গ্যাসের নিজস্ব আয়তন বাদ দিতে হবে। বাহ্যিক আয়তন থেকে কি করতে হবে? গ্যাসের নিজস্ব আয়তন বাদ দিতে হবে। অর্থাৎ নিজের আয়তনটা যদি বাদ দাও, তুমি যখন বলবা যে 10 মিটার কিউব, তখন আমি তোমাকে জিজ্ঞাসা করবো না যে আচ্ছা 10 মিটার কিউব কেমনে পেলা, পুরো ঘরটাতে 10 মিটার কিউব, তুমি 10 মিটার কিউব কেমনে পেলা? তোমরা বলবা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নিজের আয়তনটা বাদ দিতে হবে। সেম, তাহলে বাহ্যিক যে আয়তনটা হওয়ার কথা, তুমি কি করলা? নিজের যে আয়তনটা সেটা বাদ দিয়ে দিলা। তাহলে আমাদের এখানে নিজের আয়তন কতটুকু পেলাম? এনবি পরিমাণে পাইলাম না? তার মানে হচ্ছে ভিটাকে যদি আমরা কারেকশনে যেতে চাই, ভিটাকে যদি কারেকশন করতে চাই, তাহলে আমি বলবো যে আমি যে ভিটা পাইছি সেটা ঠিক না, আমি যে ভিটা পাইছি সেটা ঠিক না। সেটা থেকে আমি গ্যাসের নিজস্ব আয়তন এনবি পরিমাণে বাদ দিলে আমার আদর্শ অবস্থায় যে ভিটা পাওয়ার কথা, এই যে পিভির যে ভিটা, এই ভি এর সমান হবে। না বুঝতে পারলে বলবা। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানো তো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন দেখো, আমরা বলছি কি, আমরা সূত্রটা হবে পিভি ইকুয়াল টু এনআরটি, কিন্তু বাস্তবিকভাবে আমি পিভি ইকুয়াল টু এনআরটি মানতেছি না, ওই যে এমএকা বক্র দেখাচ্ছে। তো আমি চাপ ত্রুটিটা সংশোধন করেছিলাম, চাপ কম আসতেছিল, তাই এ এন স্কোয়ার এ বাই হচ্ছে বি স্কোয়ার এটা যোগ করে দিলাম। তাহলে এতটুকু যোগ করলে বাহ্যিক চাপের সমান হবে। আবার আয়তন আমার বেশি আসতেছিল, তখন আমি কি করলাম যে মানে আদর্শ যে আয়তনটা সেটার তুলনায় হচ্ছে তুমি যে কাউন্ট করছো আয়তন সেটা বেশি আসতেছিল, আমি কি করলাম এই আয়তনটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম, যে এন বি পরিমাণে বাদ দিয়ে দিলাম। তাহলে এই বি এর সমান হবে। চাপ যতটুকু কাউন্ট করতেছিল, চাপ আমরা বলছিলাম যে 5 অ্যাটমসফিয়ার আসার কথা, তুমি বলছো যে আমার তো এক্সপেরিমেন্টালি 4 অ্যাটমসফিয়ার আসছে, তখন বললাম ওই যে ভিতরে যে চাপটা ছিল সেটা যোগ করে দাও। তাহলে তুমি কি করলে যে যোগ করে দিলা। তাহলে এখন যদি যতটুকু চাপ কম আসতেছিল সেটা যোগ করে দিলা, যতটুকু আয়তন বেশি আসতেছিল সেটা বাদ দিয়ে দিলা, তাহলে তো এনআরটি সমান হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এবং এটা সংশোধিত সমীকরণ। অর্থাৎ বাস্তব গ্যাসকে যদি আদর্শ গ্যাসে নিয়ে যেতে চাও, তাহলে এতটুকু ফ্যাক্টর তোমাকে কাজ করতেই হবে। তাহলে এখানে বুঝতেই পারতেছো যে বি যে ফ্যাক্টরটা হচ্ছে, বি ফ্যাক্টরটা কার জন্য হচ্ছে? আয়তনের জন্য। বি ফ্যাক্টরটা কার জন্য হচ্ছে? আয়তনের জন্য। আচ্ছা স্যার, এ কে আকর্ষণজনিত কেন ধ্রুবক বলা হচ্ছে?
আচ্ছা সাদিয়া, আমি তোমার আনসারটা একটু পড়ে নিচ্ছি। আচ্ছা এটা অনেক আগে, 6 মিনিট আগে করছিলাম, আমি খেয়াল করিনি, সরি এক্সট্রিমলি। আচ্ছা তাহলে এটাকে বলা হচ্ছে সংশোধিত সমীকরণ। তাহলে এইভাবে যদি আমি করি, তাহলে যে কোনো একটা বাস্তব গ্যাসকে আমি যদি এই ফ্যাক্টরগুলোকে, সরি এখানে লিখলাম, এই ফ্যাক্টরটাকে যোগ করে দিই, তাহলে হচ্ছে আমার পি ভিজিবল টু এনআরটি ঠিক থাকবে, আসলে এনআরটি ধ্রুবক থাকবে। ওকে আচ্ছা, সো আমরা এটা এখন পেয়ে গেলাম, আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এখন হচ্ছে যে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। ব্যাখ্যা করো। আচ্ছা, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়, দারুন। এনিন বলছে বুঝতে পারছে, স্বর্ণ বলছে বুঝতে পারছে, ভেরি গুড। আচ্ছা গুড। আচ্ছা এনিন কিন্তু তোমাদের সবার জুনিয়র, ঠিক আছে। ও যদি কোথাও মানে বুঝতে না পারে, সবাই মিলে একটু হেল্প করো। তাহলে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। তাহলে কখন এই দুইটা কন্ডিশনকে হচ্ছে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রা, এই দুইটা কন্ডিশনকে আমরা এই কোশ্চেন থেকে প্রুফ করে দেখাবো যে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের উপর আচরণ করে। আচ্ছা তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে ধরো এই অণুটার কথা চিন্তা করলাম, এই অণুটা হচ্ছে তারা পরস্পর নিজের সাথে আকর্ষণ করতেছে, ফলে চাপের মান হচ্ছে কি করতেছে, কমে যাচ্ছে। এখন আমি যদি এখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়াতে থাকে, তাপমাত্রা খুব বাড়াই দিলাম, তাহলে তাদের আকর্ষণ কি হবে, কমে যাবে না? কারণ তারা তো কি করতে থাকবে, কাঁপতে থাকবে, এবং কাঁপাকাঁপির ফলে হচ্ছে তারা কাছাকাছি আসতে পারবে না, অনেক দূরে দূরে সরে যাবে। যদি তাপমাত্রা বাড়াও, অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায়, আর যদি ছোটাছুটি বেড়ে যায়, তাহলে তারা যেভাবে আকর্ষণ করতেছিল পরবর্তী দিকে আকর্ষণ করতে পারবে, আকর্ষণটা কমে যাবে না? যদি তাপমাত্রা অত্যন্ত বাড়াও, তাহলে কি হবে, আকর্ষণটা অত্যন্ত কমে যাবে। ক্লিয়ার? তাহলে তাপমাত্রা অত্যন্ত বাড়ালে যদি আকর্ষণ অত্যন্ত কমে যায়, তাহলে আকর্ষণ ফ্যাক্টর এই যে এ, এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, আকর্ষণই থাকবে না। আমি ধরে নিলাম যে এত বেশি তাপমাত্রা আমি বাড়াইছি যে অণুগুলো কাছাকাছি আসার সুযোগই নাই। যদি সুযোগই না থাকে, তাহলে এ ফ্যাক্টর এখানে ভ্যালুলেস হয়ে যাবে, অর্থাৎ এ ফ্যাক্টর এখানে কাজ করবে না। তাহলে চিন্তা করে দেখো, এ যদি জিরো হয়ে যায়, তাহলে পুরো এই জায়গাটুকু জিরো হয়ে যাবে না? বুঝতে পারছো? যদি এই জায়গায় জিরো হয়ে যায়, যদি এই জায়গায় জিরো হয়ে যায়, এ যদি জিরো হয়ে যায়, তাহলে পি প্লাস এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি জিরো হয়ে যায়, তাহলে বলতে পারি পি প্লাস জিরো, তার মানে হচ্ছে পি, এই যে এটা আদর্শের জন্য, তাহলে এটা কি প্রকাশ করতেছে, আদর্শ চাপ প্রকাশ করতেছে। তাহলে এই জায়গাটা আমার কি চলে আসলো, উচ্চ তাপমাত্রার জন্য। তাহলে আমরা বলতে পারি উচ্চ তাপমাত্রায় এ ইজ ইকুয়াল টু কি, জিরো হয়ে যায়। তাহলে কি হবে, পি প্লাস এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, পি প্লাস জিরো হয়ে যাবে এবং পি হয়ে যাবে। তাহলে এটা আদর্শ চাপ প্রকাশ করবে। ওকে আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে বলো, যদি আমি বলি যে উচ্চ তাপমাত্রা এই ফ্যাক্টরটাকে তো আমি ঠিক করে নিলাম, তাহলে নিম্ন চাপে কেন এরকম ঘটনা ঘটে? তাহলে আমি যদি আদর্শ মানে এই সমীকরণ আনতে চাই, তাহলে আমার এটা জিরো হতে হবে। তাহলে এটা কখন জিরো হবে, এটা কখন জিরো হবে বলো তো আমাকে? যদি চাপটা নিম্ন রাখো, মানে অত্যন্ত নিম্ন, নিম্ন মানে হচ্ছে কি, ধরো এতটুকু পাত্রে যে চাপ থাকবে, আমি যদি পাত্রটাকে এত বড় করে দিই, তাহলে কি হবে, চাপ অত্যন্ত কমে যাবে। জিনিসটা চিন্তা করে দেখো, তুমি যে ঘরে আসো, এই ঘরে তোমার আয়তনটা হচ্ছে আমি গ্রান্টেড করতে পারি, ধরতে পারি, কিন্তু তুমি যদি একটা 10টা ফুটবল মাঠের জায়গায় দাঁড়ায় থাকো, তাহলে সেখানে কিন্তু তোমার আয়তনটা অত্যন্ত নগণ্য ধরা হবে। অর্থাৎ যত জায়গা আমার বাড়বে, তোমার আয়তনটা আমি তত বাদ দিতে আমার সহজ হবে। তার মানে আমি বলতে পারি যে যদি চাপ অত্যন্ত কম হয়, তাহলে আয়তন অত্যন্ত কি হয়ে যাবে, বেড়ে যাবে, কারণ ভি সমানুপাতিক 1/p।
তাহলে আমি যদি চাপ যদি অত্যন্ত কম হয় তার মানে আয়তন অনেক গুণ বেড়ে যাবে, তাহলে সে বেড়ে যাওয়া আয়তনে গ্যাসের যে নিজস্ব আয়তনটা থাকবে, অর্থাৎ তুমি একটা ফুটবল মাঠে দাঁড়ায় আসো, সেক্ষেত্রে তোমার আয়তনটাকে আমি বাদই দিতে পারি। কথা ক্লিয়ার? তার মানে হচ্ছে এখানে বি ফ্যাক্টরটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি নিম্ন চাপে এনবি সমান কি ধরতে পারি, 0 ধরতে পারি। অর্থাৎ আয়তন এত বেড়ে গেছে গ্যাসের নিজস্ব আয়তনে কোনো ভূমিকাই নেই। তাহলে আমি কি হতে পারে, সুতরাং ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস 0 মানে হচ্ছে কি ভি। তাহলে দেখো দুইটা কন্ডিশনে চলে আসলো। তাহলে পি প্লাস এন স্কোয়ার এ বাই এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এটা সমান পি চলে আসলো, ভি মাইনাস এন বি সমান ভি চলে আসলো। তার মানে আমার পিভি চলে আসলো, আর পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, সেটাই তো আদর্শ গ্যাস সমীকরণ। গুড, দারুন, ভলিউম বেড়ে যাবে, আলামিন দারুন, এতটুকু ক্লিয়ার? তাহলে এখন মানে ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করে দিলাম যে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। তাহলে সুতরাং বলতে পারি, তাহলে সুতরাং নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ হবে। ক্লিয়ার? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। ভেরি গুড, স্বর্ণ বলছে ক্লিয়ার, দারুন। তাহলে এটা ছিল আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কিভাবে রূপান্তর করা যায় সেটার ইকুয়েশনটা আমরা দেখলাম, এবং এখানে আমরা ম্যাথমেটিক্যাল লজিক খাটালাম যে কিভাবে এটাকে প্রুফ করা যায় যে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। এখন আমরা চলে যাবো হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রে। আচ্ছা, সো একাডেমিক লেভেলে তুমি যদি বলো যে এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলা মোস্ট কমন, মানে হচ্ছে প্রতি বছর একটা করে কোয়েশ্চেন রিপিট করে, সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ডাল্টন আর একটা হচ্ছে গ্রাহাম। এই দুইটা থেকে হচ্ছে রিপিটেডলি কোয়েশ্চেন করে, অর্থাৎ ডাল্টন না করলে গ্রাহাম করবে, গ্রাহাম না করলে ডাল্টন করবে, এই দুটো থেকে কোয়েশ্চেন করবি কনফার্ম। ওকে, তাহলে আমরা এই দুইটা টপিকের মধ্যে, দুইটা টপিক হচ্ছে একাডেমিক লেভেলে সৃজনশীল কোয়েশ্চেন তৈরি করার জন্য দুইটা টপিকের কোনো বিকল্প নাই। সো আমরা হচ্ছে এর মধ্যে একটা টপিক আজকে করব ডাল্টন। আজকে ডাল্টনের সূত্রগুলো প্রুফ করব, প্রতিপাদন করব, সেখান থেকে ডাল্টনের প্রতিপাদন করব। ডাল্টনের প্রতিপাদন আসে প্রায় কোয়েশ্চেন হচ্ছে ডাল্টনের প্রতিপাদন তোমার দেয়া থাকে, ডাল্টন প্রতিপাদন করতে পারে ডাল্টনের সূত্রে। সো ডাল্টন আজকে করব, নেক্সট ক্লাস হচ্ছে ডাল্টনের আমরা ম্যাথ গুলো করবো, দেন আমরা গ্রাহাম করব। তাহলে মোটামুটি আমাদের অধ্যায়টা প্রায় ক্লোজের দিকে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টন কি বলছে, ডাল্টন এরকম কি কথা বলছে? তো ডাল্টনের কথাটা শুনি। ডাল্টন বলছে নির্দিষ্ট তাপমাত্রায় একাধিক গ্যাস মিশ্রণে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তার আংশিক চাপের যোগফলের সমান। আংশিক চাপের যোগফলের সমান, ঠিক আছে? মানে এটাকে আমরা বলতে পারি পি যদি হয় এবং দুইটা গ্যাস যদি আমি ধরি এ গ্যাস এবং আরেকটা গ্যাস যদি ধরি হচ্ছে বি গ্যাস, তাহলে বলতে পারি পি হবে পি অফ এ, মানে পি অফ এ মানে হচ্ছে এ এর আংশিক চাপ প্লাস পি অফ বি, মানে দুইটার অংশ চাপ নিচ্ছ। অর্থাৎ আমি ধরতে পারি যে ধরো তুমি এখানে ধরে নিলাম যে 10 অ্যাটমসফিয়ার চাপ পাচ্ছ, তাহলে এ এর চাপ আমি ধরে নিলাম হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে বি এর চাপ ধরে নিলাম হচ্ছে 8 অ্যাটমসফিয়ার। তাহলে পাত্রের গায়ে মোটামুটি যে চাপটা পাবা সেই চাপটা হবে কি এই দুইটা চাপের যোগফল সমান, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যে যার যে চাপটা থাকবে সেটাকে বলা হবে তার আংশিক চাপ, ঠিক আছে? তাহলে আংশিক চাপের সূত্রটা আমরা লিখতে পারি, আংশিক চাপের সংজ্ঞাটা আমরা লিখতে পারি, সূত্র না। আংশিক চাপ ইজ ইকুয়াল টু কি হবে? আংশিক চাপ হচ্ছে কোনো একটি গ্যাস
কোন একটি গ্যাস মিশ্রণে উপাদান গ্যাস, অর্থাৎ একটা গ্যাস মিশ্রণে কোন একটা উপাদান যদি সমগ্র পাত্র জুড়ে থাকে, সমগ্র পাত্র জুড়ে যে চাপ দেয় তাকে আংশিক চাপ বলে, আংশিক চাপ বলে। আচ্ছা, সো এটা হচ্ছে ডাল্টনের সূত্র, পি পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি এ প্লাস হচ্ছে পিভি। এটাকে হচ্ছে আমরা প্রুফ করব যে পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস হচ্ছে পিভি। কথাটা ক্লিয়ার? তাহলে আংশিক চাপ মানে হচ্ছে কি, আংশিক চাপ হচ্ছে আমি ধরে নিলাম যে এখানে এ আর বি গ্যাস আছে, তাহলে আমি ধরে নিলাম যে এই মিশ্রণের মধ্যে এ যদি সমস্ত পাত্রের মধ্যে থাকতো তাহলে এ একা কতটুকু চাপ দিত, ওইটা হচ্ছে তার আংশিক চাপ। অর্থাৎ এখানে 5টা বা 10টা গ্যাস আছে, 5টা বা 10টা গ্যাস, আমি ইন্ডিভিজুয়ালি একটা গ্যাসের কথা চিন্তা করলাম, ওই গ্যাসটা যদি একা থাকতো তাহলে পাত্রের উপর কতটুকু প্রেসার পড়তো, এটাই হচ্ছে তার আংশিক চাপ। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছো? সো হচ্ছে আমরা প্রুফ করব হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি এ প্লাস হচ্ছে পিবি। আচ্ছা, দেখো এখানে প্রতিপাদনের ক্ষেত্রে তোমাকে একটু চালাক হতে হবে, আর চালাক না হলে তো দুনিয়াতে টেকা যায় না, তাই না? তা আমরা হচ্ছে এখানে কি করব, পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি এ প্লাস হচ্ছে পিভি। এখানে আমরা যাই কিছু করতেছি সব কিন্তু আদর্শ কিছু সমীকরণ, তার মানে বুঝতেই পারতেছো যদি পি আনতে যাই তাহলে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, সূত্রের কোনো বিকল্প নাই। তাহলে আর এন এ কি করব, যোগ করব। তাহলে আমি বলতে পারি যে ধরো আমরা বলতে পারি পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এন আর টি। তাহলে এটাকে আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু আর টি ডিভাইড হচ্ছে ভি। কথাটা ক্লিয়ার? এতটুকু লিখে দিলাম। এখন হচ্ছে আমি যে গ্যাসটাকে ধরতেছি এ গ্যাস বি গ্যাস, তাহলে এ গ্যাসের মোল সংখ্যা আমি ধরে নিলাম এন এ, বি গ্যাসের মোল সংখ্যা ধরে নিলাম এন বি। তাহলে তার ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে প্রেসার অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন এ আর টি, প্রেসার অফ এ ইন্টু ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এন এ আর টি। কথা ক্লিয়ার? তার মানে ধরতে পারি যে পি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন এ আর টি ডিভাইড হচ্ছে কত, ভি। ওকে, কথাটা ক্লিয়ার? কারণ আমি হিসাব করতেছি টোটাল এই পাত্রের জন্য। তাহলে আংশিক চাপ আমরা বলছি, আংশিক চাপ হচ্ছে যে একটা পাত্রে যদি শুধু এক গ্যাস থাকতো সে যতটুকু চাপ দেয় তাকে বলা হচ্ছে কি তার আংশিক চাপ। তাহলে এই কারণে ধরছি কি পি ইজ ইকুয়াল টু হচ্ছে এন এ আর টি ডিভাইড হচ্ছে ভি। ভি কেন, পুরো পাত্রটাকে আমরা চিন্তা করতেছি। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণে রেখে দিই। তাহলে পি ভি ইজ ইকুয়াল টু তো সেম কাহিনী হবে, তার মানে পি ভি ইজ ইকুয়াল টু হবে এন ভি আর টি ডিভাইড হচ্ছে কত, ভি। তাহলে এখন দেখো, এখন আমাকে প্রুফ করতে হবে এটা পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিভি। তাহলে আমার পি এ আর পিভি চলে আসলো না, তাহলে আমি এই দুটো যোগ করে আমার এখানে প্রতিবেদন যা করতে এখান থেকে আমি লিখে করতেছি। তাহলে পি এ আর পিভি যোগ করে দিই, তাহলে পি এ প্লাস হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু লেখা যায় এন এ আর টি ডিভাইড হচ্ছে ভি প্লাস হচ্ছে এন ভি আর টি ডিভাইড হচ্ছে কত, ভি। তার মানে হচ্ছে আর টি বাই ভি কমন যায়, তাহলে এন এ প্লাস হচ্ছে এন ভি আর টি ডিভাইড হচ্ছে ভি। তার মানে দেখো এখানে এ গ্যাসের মোল সংখ্যা কত, এন এ, বি গ্যাসের মোল সংখ্যা কত, এন বি। তার মানে হচ্ছে মোট মোল সংখ্যা এন কত, এন এ প্লাস হচ্ছে এন বি। তাহলে আমি বলতে পারি এন এ প্লাস এন বি ইজ ইকুয়াল টু মোট মোল সংখ্যা, তার মানে এন, তাহলে এন আর টি বাই ভি। তাহলে ওই যে 1 নং সমীকরণ থেকে তুমি দেখো এন আর টি বাই ভি এটা চলে আসলো, তার মানে সময় লিখতে পারি পি। তার মানে আমি বলতে পারি যে পি এ প্লাস হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে পি। প্রুফ হয়ে গেল। এনিন বুঝতে পারছো সারা? ক্লিয়ার? এটা একটা প্রুফ হয়ে গেল, এটা একটা প্রতিবেদন ছিল, আমরা করে ফেললাম পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিভি। গুড গুড, দারুন। এনিন বলছে ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আসলে আমরা একটা টার্ম পড়বো যেটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে কি একটা অংশ
মোটের উপর একটা অংশ। ভগ্নাংশ মানে কি? মোটের উপর একটা অংশ। মোটের উপর একটা অংশ কেমন? ধরো এখানে দুইজন পার্সন আছে, ঠিক আছে? এখন তাকে দেওয়া হলো 2টা বল, তাকে দেওয়া হলো 3টা বল, তাহলে টোটালি কয়টা বল দিল? 5টা বল, ঠিক আছে? তাহলে এখন যদি বলা হয় যে এটাকে আমি ধরলাম যে ধরো এ, এটাকে ধরলাম হচ্ছে বি। এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে 5টা বলের মধ্যে এ কে কয়টা দিছো, তুমি কি বলবা? যে 5টা বলের মধ্যে এ কে আমি দিছি 2টা। এখন কেউ যদি বলে যে 5টা বলের মধ্যে তুমি বি কে কয়টা দিছো, তখন সে কি বলবে? 5টা বলের মধ্যে হচ্ছে বি কে দিছে হচ্ছে কয়টা? 3টা। কথাটা ক্লিয়ার? তাহলে এটাকে বলা হচ্ছে মোল ভগ্নাংশ। তার মানে আমি যদি বলি যে এখানে এটার মোল আছে Na, এটার মোল আছে Nb, তাহলে মোট মোল হচ্ছে যদি n হয়, তার মানে a এর মোল ভগ্নাংশ কি হবে? a এর মোল ভগ্নাংশ কি হবে? তাহলে বলবো যে মোটের উপর a কে কতটা দিছি? Na, মানে n মানে হচ্ছে Na প্লাস হচ্ছে Nb। কথা ক্লিয়ার? তাহলে এখন যদি বলে যে b কে কয়টা দিছো, b এর মোল ভগ্নাংশ কত, তাহলে আমি বলবো কি b এর মোল ভগ্নাংশ হচ্ছে যে আমি মোট থেকে b কে কয়টা দিলাম, মোট থেকে হচ্ছে b কে কয়টা দিছি, তাহলে Nb পরিমাণ দিছি। মোট ছিল Na প্লাস Nb, আমি এটাতে Nb পরিমাণে দিছি। ক্লিয়ার? মূল ভগ্নাংশ বুঝতে পারছো? মানে টোটাল অংশের মধ্যে তুমি কতটুকু পাইছো সেটাই তোমার মূল ভগ্নাংশ। তাহলে মোলের উপর তুমি যতটুকু পাইছো, তাহলে আমরা টোটাল হিসাবটা করতেছি মোল দিয়ে। এতটুকু বুঝতে পারছো? মূল ভগ্নাংশ ক্লিয়ার? ওকে, তাহলে মূল ভগ্নাংশ আমাদের ক্লিয়ার। এখন আসলে আংশিক চাপ বলতে কি বোঝায়? আংশিক চাপের যে সূত্রটা আমরা ডিরাইভ করি সেটা হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। কথা ক্লিয়ার? তাহলে মোট ভগ্নাংশে আমরা জিটা দ্বারা যদি প্রকাশ করি, তাহলে যদি এর জন্য হয় জিটা এ, তাহলে কি হবে? জিটা এ ইনটু কি হবে? পি। তাহলে এটা হচ্ছে মোল ভগ্নাংশ আর এটা হচ্ছে মোট চাপ পি। কথাটা ক্লিয়ার? সো আমরা এখন কোয়েশ্চেন করব। বলা হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের সম্পর্ক বের করার জন্য। আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের সম্পর্ক বের করো। এটাও কিন্তু প্রতিপাদন। আমরা এখানে 3টা প্রতিপাদন করাবো। 3টা প্রতিপাদনের মধ্যে 3টা ইম্পর্টেন্ট। সো আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক বের করার জন্য বলছে, ঠিক আছে? আচ্ছা, আবারও সূত্র ব্যবহার করব। তাহলে আমরা কি বলতেছি? পিভি ইজ ইকুয়াল টু কি জানি? এনআরটি। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারি? এন আর টি ডিভাইড হচ্ছে কত? ভি। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এখন ধরো আমাদেরকে দেওয়া আছে এর আংশিক চাপ। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি? পি অফ এ ইন্টু ভি এন এ আর টি। কিছুক্ষণ আগে আমরা পড়ছি। তাহলে পি অফ এ কি হবে? এন এ ইন্টু আর টি ডিভাইড হচ্ছে ভি। যদি বি গ্যাসের জন্য নেই তাহলে বলতে পারি পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনভি আর টি ডিভাইড হচ্ছে ভি। এটা 2 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমাকে দেখো কোয়েশ্চেনে বলছে আংশিক চাপ আর মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশের জন্য আমাদের যেটা লাগে, আংশিক চাপ আমরা কি করি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোট চাপ আবার আনতে হবে। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এখন দেখো 2 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ দেয়, এই যে 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ দেয়, তাহলে দাঁড়াবে কি? পি এ ডিভাইড হচ্ছে পি।
ইজ ইকুয়াল টু কি হবে এন এ ডিভাইড বাই হচ্ছে কি এন, তাহলে আর টি ডিভাইড বাই বি, আর টি ডিভাইড বাই বি মানে হচ্ছে এরকম, তাহলে এটা কাটা, তাহলে চলে আসলো কি পি অফ এ ডিভাইড বাই পি এন এ ডিভাইড বাই হচ্ছে কি এন, তাহলে যার যার মোল মানে মোল ভগ্নাংশ আমরা কি পাইছি যার যার মোল টোটাল মোট মোল, তাহলে এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি না মোল ভগ্নাংশ, যেটাকে তুমি এক্সও বলতে পারো এক্স এ, তাহলে কি হচ্ছে সুতরাং পি অফ এ ইজ ইকুয়াল হচ্ছে ইনটু পি, ক্লিয়ার? তাহলে অনুরূপভাবে লিখতে পারি, অনুরূপভাবে 3 নংকে যদি 1 নং দ্বারা ভাগ দিই তাহলে কি হবে পি অফ বি ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে এক্স বি বলতে পারো, জিটা বি বলতে পারো ইনটু পি। তাহলে দেখো আমরা আগেই বলছিলাম যে আংশিক চাপ সমান হবে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটাই তো আমরা পাইছি আংশিক চাপ ইজ ইকুয়াল টু আমরা পেলাম কি মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ আমরা পেলাম, ক্লিয়ার? লাস্ট ওয়ান একটা করব, তারপর আমাদের ক্লাস শেষ। 3টা প্রতিবেদন করব, 3টা প্রতিবেদনের মধ্যে 3টা ইম্পর্টেন্ট এবং 3টাই বোর্ডে রিপিটেড কোয়েশ্চেন, এবং 3টা প্রতিবেদন এই কারণে গুরুত্বপূর্ণ বোর্ডে নাও যদি আসতো তাও করাতাম, কারণ আমার ম্যাথ করতে গেলে 3টা সমীকরণ আমার লাগবে। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো তো? আচ্ছা, এন ইন বলছে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এখন আমাকে প্রুফ করতে হবে পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে P1 V1 প্লাস হচ্ছে P2 V2 P3 V3 যাই নাও এন সংখ্যক নাও, তাহলে প্রুফ করতে হবে পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে P1 V1 প্লাস হচ্ছে P2 V2, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধরো আমি এটা একটা পাত্র নিলাম এবং এখানে খুব হালকা একটা নল দিয়ে হচ্ছে মানে খুব সরু, এটার আয়তন খুব বেশি হয়ে যাবে না, এই আয়তনটাকে নেগলেক্ট করতে হবে, সো খুব সরু একটা নল দিয়ে হচ্ছে আরেকটা পাত্র নেব, এটা এ পাত্র বললাম, এটাকে হচ্ছে বি পাত্র বললাম। আচ্ছা, এ পাত্রের মধ্যে হচ্ছে আমি নাইট্রোজেন গ্যাস নিলাম, এটার চাপ হচ্ছে P1, এটার আয়তন হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে V1, এটা আমি অক্সিজেন গ্যাস নিলাম, সেটার চাপ ধরে নিলাম P2, এটার ভলিউম ধরে নিলাম হচ্ছে V2, কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন চিন্তা করে দেখো নাইট্রোজেন যে পাত্রে আছে সেই পাত্রের চাপ এবং আয়তন কত P1 V1। এখন যদি এখানে অক্সিজেন না থাকতো, সাপোজ আমার এখানে কোনো গ্যাস নাই, তাহলে নাইট্রোজেন যদি এটাতে মিশে যেত তাহলে তার চাপ কত হইতো, এখানে যে চাপ দিবে নিশ্চয়ই এই গ্যাসটা যদি ছড়ায় পড়ে নিশ্চয়ই চাপ ততটুকু হবে না, তাহলে তখন চাপ কি হবে আমি ধরে নেব যে এই চাপটা হবে P2, তাহলে তখন আয়তনটা কত হবে V1, এটা যদি V2 হয় আয়তন তার মানে কত হবে V1 প্লাস V2, অর্থাৎ তার নিজের পাত্রে থাকলে সেই চাপটা দিতে হচ্ছে কত P1 V1, তাকে যখন কানেক্টেড করব, কানেক্টেড করলে আমি যেটা পাবো তার চাপটা কি হয়ে যাবে লেস হয়ে যাবে, কমে যাবে, এবং তার আয়তনটা কত হয়ে যাবে এই দুইটা আয়তনের যোগফলের সমান হবে। এবং বয়লের সূত্র তো তাই বলে, বয়লের সূত্র আমরা কি পড়ছিলাম যে P1 V1 যদি হয় তাহলে P2 V2 যদি হয় তাহলে মানটা কনস্ট্যান্ট আসবে, এই কারণে লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V1 প্লাস হচ্ছে V2, কথাটা ক্লিয়ার? তাহলে এটাকে হচ্ছে আমরা P2 না বলে আমরা যদি বলি যে প্রেসার অফ নাইট্রোজেন মানে হচ্ছে নাইট্রোজেনের হোল প্রেসার কি হবে, তাহলে P অফ নাইট্রোজেন ইনটু V1 প্লাস V2 মানে সমগ্র পাত্রে, ক্লিয়ার? তাহলে এটা ধরে নিতে পারবো। তাহলে সেম টু সেম যদি আমার অক্সিজেন গ্যাস থাকে তার চাপ যদি P2 হয়, তার চাপ যদি V2 হয়, তখন আমি এটাকে ইগনোর করবো, আমি ধরে নেব যে মনে মনে ধরে নেব এখানে যদি না থাকতো তাহলে কি হতো, যদি ইন্ডিভিজুয়ালি তার পাতে থাকে তাহলে অক্সিজেনের জন্য, এটা তো নাইট্রোজেনের জন্য, তাহলে অক্সিজেনের জন্য কি হবে, অক্সিজেনের জন্য আমি ধরতে পারি যে P2 V2 ইজ ইকুয়াল টু কি হবে
PO2 প্লাস V1 প্লাস হচ্ছে V2। কারো যদি দ্বিমত থাকে আমাকে বলতে পারো। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? এখানে নাইট্রোজেন আংশিক চাপ কত দেখো তো। এখানে নাইট্রোজেন আংশিক চাপ কত? নাইট্রোজেন আংশিক চাপ বলতে পারি যে P অফ N2 ইজ ইকুয়াল টু হচ্ছে P1 V1 ডিভাইড বাই হচ্ছে V1 প্লাস V2। আর অক্সিজেনের আংশিক চাপ কত? PO2 বলতে পারি P2 V2 ডিভাইড বাই হচ্ছে V1 প্লাস V2। কিছুক্ষণ আগেই আমরা কিন্তু পড়ছি যে মোট চাপ হবে আংশিক চাপের যোগফলের সমান। তার মানে বলতে পারি যে টোটাল চাপটা P হবে P অফ N2 প্লাস হচ্ছে P অফ O2 আংশিক চাপের যোগফলের সমান। এখন মানগুলো বসায় দাও, তুমি নিজেই বলতে পারবা যে PV আসে কিনা। PV কেমনে আসবে? V1 প্লাস V2, এটাকে আমি V ধরে নেব, তাহলে তো হয়। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে P অফ N2 কত? P1 V1 ডিভাইড হচ্ছে V1 প্লাস V2 প্লাস P2 V2 ডিভাইড হচ্ছে V1 প্লাস V2। তাহলে এখান থেকে যদি আমি নিয়ে যাই তাহলে 1 বাই V1 প্লাস V2 ইন্টু P1 V1 প্লাস হচ্ছে P2 V2। আর এটা সমান যদি মানে V1 প্লাস V2 যদি V ধরি তাহলে কি হবে? এটা যদি V হয় তাহলে PV ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। ক্লিয়ার? বাকি কাজটুকু করতে পারবো তো? মানে আমি হচ্ছে এখানে P ইজ ইকুয়াল টু হচ্ছে V1 প্লাস V2 সমান V ধরলাম, তাহলে থাকলো হচ্ছে P1 V1 প্লাস হচ্ছে P2 V2। তার মানে PV, তার মানে দাঁড়াচ্ছে কি PV ইজ ইকুয়াল টু হচ্ছে P1 V1 প্লাস হচ্ছে P2 V2। তাহলে এই তিনটা প্রতিপাদন আমাদের ছিল। তিনটা প্রতিপাদন আমরা কেমনে করব? ক্লিয়ার? এনিন বুঝতে পারছো? সারা বুঝতে পারছে, সামাইরা বুঝতে পারছে, আলামিন বুঝতে পারছে। গুড। এনিনের কি অবস্থা? এনিন বুঝতে পারছো? আচ্ছা, সো হচ্ছে আমাদের আজকে এতটুকুই থাকলো। সো আজকে আমাদের মেইন টপিক ছিল ডাল্টনের টপিকটা আমাদের মেইন ছিল, এবং সেই সাথে হচ্ছে আমরা দেখলাম কি বাস্তব গ্যাসের সংশোধন, যেটা আমাদের ক্লাসও শেষ, আমাদের নেট এখন ব্লার হয়েছে, সমস্যা নাই, আমাদের ক্লাস কমপ্লিট। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ডাল্টনের গাণিতিক যে ইয়েগুলো থাকে, ম্যাথগুলো থাকে, সেই ম্যাথগুলো আমরা করবো, দেন আমরা গ্রামে চলে যাব। ওকে? হ্যাঁ, বোর্ডটা ব্লার, কিন্তু আমাদের কাজ শেষ, সমস্যা নাই, বোর্ডটা ব্লার হয়ে গেছে, আমাদের কাজ শেষ। ওকে এনিন? আচ্ছা ঠিক আছে আলামিন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এনিন, টাটা।